একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্য গল্প একটি রয়েছে এবার। সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাজা, যে গল্পটি আমরা এই চ্যানেলে পড়া শুরু করেছিলাম। আজকে গল্পটি শেষ অংশ পড়া হবে। তো তোমাদেরকে আমি আরেকবার বলবো যে তোমরা টেক্সট ভালো করে পড়ো। দেখো, যত বড়ই লেখক হন না কেন, যিনি তোমাদের জন্য বিভিন্ন সহায়িকা বই বিভিন্ন পাবলিশার্সে, যত বড় পাবলিশার্সে হোক না কেন, তোমাদেরকে কমন যতই দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, আলটিমেটলি কিন্তু পড়াটা তোমাদেরকেই করতে হবে। এবং যদি তোমরা ফুল মার্কস পেতে চাও, টেক্সট ভীষণ ভালো করে পড়তে হবে। তোমরা বিভিন্ন সহায়িকা বইয়ের বিভিন্ন সাজেশনের সাহায্য নিতেই পারো, কিন্তু তার আগে প্রয়োজন টেক্সটটা খুঁটিয়ে পড়া। মনে রাখবে, যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, তো এতদিন যেভাবে এমসিকিউ কোয়েশ্চেন তোমরা দিয়ে এসেছো সেরকম হবে না। আশা করা যায় হয়তো 60% থাকলেও শর্ট টাইপ, ভীষণ সোজা টাইপের কোয়েশ্চেন তোমরা মোটামুটি করতে পারলে, কিন্তু বাকি মোটামুটি 30% ধরে নাও মোটামুটি বেশ ভালোই শক্ত, এবং 10% হয়তো ভীষণ শক্ত হবে। তো তোমাদের উচিত আমার মতে যে তোমরা ভীষণ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। যে কোনো টাইপের প্রশ্নের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে এবার পরীক্ষা দিতে যেও। যেহেতু এবার তোমরা প্রথম এই সেমিস্টারে তোমরা ফার্স্ট ব্যাচ, তো তোমাদের কোনো আইডিয়া নেই প্রশ্ন কেমন হতে পারে। তবে এমসিকিউ হবে ভেবে বেশি কিন্তু খুশি হবার কারণ নেই, বরং একটু চিন্তার বিষয় যে ভীষণ খুঁটিয়ে পড়তে হবে। তো চলো আমরা আজকের বাকি অংশটুকু শেষ করি। পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়া চটকাইতে ছিলেন একটি ছোট বাটিতে এক বাটি তেল। আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম এই গল্পটা শুরু হচ্ছে শীতকালে, এবং যে দিনটির কথা আমরা আজকে পড়ছি সেটি পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিতে আমরা জানি সকলের বাড়িতে পিঠে হয় এদিন, তো খেন্তিদের বাড়িতেও পিঠে হবে। তো সেদিন সন্ধ্যাবেলা কোন সময় মনে রাখবে, দেখো এই যে ভীষণ ফুটিয়ে পড়তে গেলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা কী করছিলেন, একটি কাঁশিতে চালের গুঁড়া, ময়দা আর কি গুড়, এগুলো নিয়ে চটকাইতেছিলেন, অর্থাৎ চটকাচ্ছিলেন কোনো একটি পিঠে বানাবেন একটা ছোট বাটিতে এক বাটিতে। এবার মনে হচ্ছে না যেন পাটিসাপটা, তেল তো দরকার হয়, ছোট বাটিতে অল্প তেল নিয়েছে। ঠিক আছে, আমরা গল্পটা করি না, দেখি কি করবেন তিনি। খেন্তি তরুণীর নিচে একটা কলার পাত পাড়িয়া এক থালা নারকেল কুড়িতেছে। পুরুনি অর্থাৎ নারকেল পোড়ানো হয় যেটি, সেটি। তো খেন্তিরও 3 বোনের মধ্যে বড়, তো খেন্তি এই কাজটা করছিল। কি করছিল, পুরুনির নিচে একটা কলার পাতা দিয়ে এক থালা সে নারকেল কুড়াচ্ছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হন নাই, অর্থাৎ তিনি প্রথমে রাজি হননি যে খেন্তির সাহায্য তিনি নেবেন। হয়তো খেন্তি বলেছে মা আমি নারকেল কুড়িয়ে দিই, ও তিনি হয়তো রাজি হননি। তার কারণ কি? কারণ সে যেখানে সেখানে বসে বনে বাজারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছে। তো আমরা গল্পে যেটুকু পড়া হচ্ছে সেখানে দেখেছি যে খেন্তি কিন্তু বনে বাজারে সত্যিই ঘুরে বেড়ায়। যেমন তার বাবার সাথে মেটে আলুটা আনতে গিয়ে সে বনে গিয়েছিল, আমরা জেনেছি। এবং প্রথমেই দেখেছিলাম গল্পের শুরুতে যে সে পুঁই, কারো একটি বাড়ি থেকে সে কি নিয়ে এসেছিল, পুঁই গাছ নিয়ে এসেছিল, অর্থাৎ পাকা হলদে পুঁইয়ের ডাঁটা, যেগুলো তিনি ফেলে দিতে বলা হয়েছে ঘাটের ধারে রায় কাকা, তো সেই রায় কাকার বাড়ি থেকে সে নিয়ে এসেছিল। যাই হোক, তো এখান থেকে প্রশ্ন কি হতে পারে যে এই যে লাইনটা তুলে দেওয়া হলো, ধরো অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন। কেন স্বীকৃত হন? এবার কয়েকটা অপশন দিয়ে দিল। তো সেক্ষেত্রে গল্পটা ভালো করে না পড়া থাকলে কিন্তু উত্তর করতে পারবে। এবং শেষে তিনি রাজি হলেন, এবং তাকে কি করেছিলেন, যে তাকে বলেছিলেন হাত পা ধুয়ে এবং শুষ্ক কাপড় পরে তাকে আসতে। এসে তারপর তাকে এই কাজটি তিনি দিয়েছিলেন, অর্থাৎ নারকেল পোড়ার এই কাজটা তাকে দিয়েছিলেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাই। খোলা অর্থাৎ যেটির মধ্যে করে পিঠেটা বানানো হয়, সেই উনুনের উপরে, মানে তোমার ধরো সে কড়াই বা ওই টাইপের ওভেন, ওরকম টাইপের কোনো একটা পাত্র যেটিতে রান্না করা হবে। ছোট মেয়ে রাজি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। তাহলে ছোট মেয়ের নাম কি, বা খেন্তির ছোট বোনের নাম কি? রাজি। তাহলে যখন অন্নপূর্ণার ময়দার গোলা মাখা শেষ হলো, তখন কে অন্নপূর্ণার কাছে হাত পেতে চেয়েছিল? ছোট মেয়ে রাজি।
অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলে। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। তাহলে আমরা খেন্তিদের 3 বোনের নাম কি জানতে পেরেছি? খেন্তির পরে যে মেয়েটি তার নাম পুঁটি, অর্থাৎ মেজ মেয়ে পুঁটি, আর ছোট বোন অর্থাৎ সেই বাড়ির ছোট মেয়ে বা সহায় বাড়ির ছোট মেয়ের নাম রাধি। আচ্ছা, প্রথমে কে চেয়েছিল মায়ের কাছে? রাধি। তারপর মেজ মেয়ে কি করলো? হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে সেও মায়ের কাছে চাইল। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে অর্থাৎ এই শব্দটির অর্থ লোভের চোখে। মানে হয় না আমাদের সামনে অনেক সময় বেশ লোভনীয় খাবার বা যে খাবারটি আমরা খেতে ভালোবাসি, ধরো হয়তো আমি পড়ছি বা তোমরা পড়ছো, এবার তোমার সামনে হয়তো তোমার মা হয়তো চাউমিন বা মোগলাই যে খাবারগুলো তোমরা ভালোবাসো বা বিরিয়ানি হয়তো এনে কাউকে দিচ্ছেন, তো তখন তোমার মনে হবে যে খাই, বা তোমাকে তোমার টিচার পড়াতে এসেছেন, তো তখন তোমারও লোভ হবে। তখন তুমি যে নজরে তাকাবে সেটা হচ্ছে লুব্ধ নেত্র, অর্থাৎ লোভের চোখে বা লোভের দৃষ্টিতে। তো যেহেতু পুঁটি আর রাধি তার মায়ের কাছ থেকে ওই ময়দার গোলাটা নিয়েছিল, তো ক্ষেত্রেও খাবার শখ হচ্ছিল, কিন্তু সে তো নারকেল কোড়াচ্ছিল শুদ্ধ বস্ত্রে, সূচি বস্ত্রটা শুদ্ধ বস্ত্র, তো সে এদিক ওদিক চাইতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সে ভয়ে সে চুপ করিয়া রইল। এই লাইনটা তুলে প্রশ্ন করতেই পারে যে সেই ভয়ে চুপ করিয়া রইল, কেন সে চুপ করেছিল? ওই যে যদি মা, যেহেতু সে সূচিবস্ত্র নারকেল কোড়াচ্ছে, যদি সে খেতে চায় এই সময়ে তাহলে মা বকতে পারে। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ায় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। কিন্তু খেন্তি ক্ষিপ্ত হস্তে, এটা ক্ষিপ্ত হবে না, এটা ক্ষিপ্র হবে, মানে খুব তাড়াতাড়ি হাত চালিয়ে কাজটি করলো। মানে ক্ষিপ্ত হবে না, ক্ষিপ্ত অর্থাৎ রেগে যাওয়া, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। কিন্তু ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই, মালা অর্থাৎ নারকেলের যে মালা, নারকেলেরকে দুটো ভাগে ভাগ করে সেটাকে তো কোরানো হয়, অর্থাৎ উপরের মালাখানা যেখানে ফুটো নেই সেখানে সরাইয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলে। মা জানতেন যে তার মেয়েটি একটু পেটি, খেতে ভালোবাসে, তাই দেখো আমরা দেখেছি কিছু কিছু সময় তিনি খেন্তির সাথে খারাপ ব্যবহার করেছেন। এক্ষেত্রে কিন্তু তিনিও পরিস্থিতির শিকার। গ্রাম্য এলাকায় সেই সময় যখন এই গল্পটি লেখা হচ্ছে, সেই সময় 14-15 বছরের একটি মেয়ে অবিবাহিত মানে কিন্তু সেই সংসারের উপর একটা বড় বোঝা টাইপের, মানে তখন মনে করা হতো। এবার আমরা দেখেছি শহরে কিন্তু সেরকম মনে করেননি, কিন্তু তাদের গ্রামের লোকজন কিন্তু বিশেষ করে চৌধুরীর বাড়িতে যে আলোচনা হয়েছিল তাতে আমরা বুঝেছিলাম যেহেতু খেন্তির বয়স হয়েছে এবং তার বিয়ের আশীর্বাদ হওয়া সত্ত্বেও যেহেতু বিয়ে হয়নি, বিয়েটা ভেঙে গেছে, তো খেন্তির বাবার উপর কিন্তু একটা প্রেশার বা চাপ আসছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তো সেই পরিস্থিতিতে হয়তো অন্নপূর্ণা একটু খারাপ ব্যবহার করেন, কিন্তু মেয়ের প্রতি তার ভালোবাসা এবং স্নেহ কিন্তু কম ছিল না। 2 মেয়েকে দিলেন, এবার এই মেয়ের জন্য কিন্তু একটু বেশি করে গোলা দিই। মেজ মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। তাহলে পুঁটি কি বলল? জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। আমরা বুঝতে পেরেছি এতক্ষণে যে সহায়হরির পরিবার যথেষ্ট দরিদ্র। তো পুঁটি কি বলছে যে জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল। কে ক্ষীর তৈরি করছিল? রাঙা দিদি। দেখবে আমি যে আবার এমসিকিউ প্রশ্নের যে ভিডিওটা দিয়েছি সেখানে এখানে এই প্রশ্নটা রয়েছে যে কে ক্ষীর তৈরি করছে। ওদের অনেক রকম হবে, অনেক রকম মানে অনেক রকমের পিঠে হবে, সেরকমই বলতে চাইছে সে। খেন্তির মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। দেখো এখান থেকে কি মনে রাখবে যে জ্যাঠাইমাদের বাড়ির কথা বলা হয়েছে, তো ওদের বাড়িতে কি করা হয়েছিল? ও বেলা, যেহেতু সন্ধ্যেবেলায় এই ঘটনাটা আমরা পড়ছি, তাহলে ও বেলায় দুপুরের দিকে তো কি করা হয়েছিল যে ব্রাহ্মণ নেমন্তন্ন করা হয়েছিল। তাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল সুরেশ কাকাকে আর ওপারে তিনুর বাবাকে। ভুলিয়ে ফেলো না যেন, এই প্রশ্নটাও আমি এমসিকিউতে দিয়েছি।
ও বেলাতে ওদের বাড়িতে কি হয়েছে? পায়েস, ঝোলপুলি, মুগ তক্তি এইসব হয়েছে। এই প্রশ্নটা দেওয়া আছে। কি কি পিঠে হয়েছিল ওদের বাড়িতে মনে রাখবে। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? তাহলে প্রশ্নটা কে করেছে? পুঁটি। রাধি খেন্তি দিয়ে গুলিয়ে ফেললো না। কে জিজ্ঞেস করেছে? পুঁটি। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। আচ্ছা, তাহলে পুঁটি প্রথমে বলল, মাকে জিজ্ঞেস করলো যে ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। খেদি তাকে বলেছে নাকি ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয় না। তো তখন পুঁটি যা তার বাড়িতে দেখেছে, পুঁটিদের বাড়িতে বা খেন্তিদের বাড়িতে নারকেলের ছায়া অর্থাৎ নারকেলের পুর দিয়ে পাটিসাপটা তৈরি হয়। তাই সে বলেছে যে ওই আমার মা তো নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে, তার মানে বেশ ভালো লাগে খেতে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। দেখো, অন্নপূর্ণা পুঁটি বাচ্চা মেয়ে হলেও অন্নপূর্ণা তো জানেন যে তাদের গরিবের সংসার, তো সেখানে ক্ষীর বা দুধ তাদের জোগাড় করা সম্ভব নয়। তো তাদের ঘরে যা ছিল সেটুকু দিয়ে তারা পিঠে বানাচ্ছিলেন। তো পুঁটি যখন প্রশ্ন করলো যে ক্ষীর ছাড়া নাকি পাটিসাপটা হয় না, এই প্রশ্নের উনি উত্তর জানতেন, তবে কিভাবে মেয়েকে বোঝাবে সেটা ভাবছিলেন। দেখো, এই যে বলা হচ্ছে যে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। তো তখন তিনি কি করছেন? বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে তিনি এর উত্তর খুঁজছিলেন। তো পাটিসাপটা বানাতে গেলে এইভাবে যে পাত্রে বা যেটা করা হয়, মানে পিঠেটা করা হয়, সেখানে ওই হালকা একটু তেল মাখিয়ে দিতে হয়। তিনি কি করছিলেন? কিসের সাহায্যে মাখাচ্ছিলেন? বেগুনের বোটার সাহায্যে। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা কেটে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ মার পিঠেতে কখনো কোনো, এখানে আর হবে না, এখানে মার হবে, মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। মানে খেন্তি ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পেরেছে, তাই খেন্তি বোঝাতে চেয়েছে যে হ্যাঁ, ওদের তো ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভেজে কত রকম করে পিঠে বানায়। ওদের বাড়িতে জামাই এনে ওদের বাড়িতে গিয়েছিল, তো খুড়িমা দুটো পাটিসাপটা খেতে দিয়েছিলেন, তো কেমন একটা ধরা ধরা গন্ধ লেগেছে, কিন্তু মায়ের পিঠেতে কখনো হয় না। তাই বললো পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়, অর্থাৎ ক্ষীর দিলে যে ভালো হয় সেরকম। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়ে জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? এতক্ষণ তো সে নারকেল কোড়াচ্ছিল, এবার মাকে জিজ্ঞেস করবো সে একটু নারকেলের কোড়া নেবে কি। অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস খাস নে, মুখ থেকে করবে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। দেখো, বিভূতিভূষণের এই যে বাক্য ভীষণ সুন্দর, কি সুন্দর বলেছেন। দেখো, মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, দর্পণ অর্থাৎ আয়না, স্বরূপ অর্থাৎ মতো, মানে যদি আমাদের এই মুখটা যদি আমাদের মনের দর্পণ হতো, অর্থাৎ আমাদের মনের অবস্থা কেমন সেটা যদি আমাদের মুখ থেকে বোঝা যেত, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতো না, অর্থাৎ বোঝা যেত যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ওই যে নারকেল কোড়াটুকু সে খাচ্ছিল, খেতে খেতে তার যে মানসিক তৃপ্তি, অর্থাৎ সে যে ভীষণ খুশি হয়েছে, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। ঘণ্টা খানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। তাহলে গল্পের কতক্ষণ পরে আমরা দেখলাম? 1 ঘন্টা খানেক পরে। কি বললেন তিনি? এক এক টুকরো পাতা পেতে বসতে বললেন, এবং খেন্তিকে বললেন জল দেওয়া ভাত আছে ও বেলার। কি ভাত? জল দেওয়া ভাত, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। মনোপুত অর্থাৎ তার খুব একটা পছন্দ হলো না। যে কোন প্রস্তাব, এখান থেকে প্রশ্ন হতে পারে যে খেন্তির কাছে কোন প্রস্তাব মনোপুত হইল না।
তাহা তার মুখ দেখিয়ে বোঝা গেল। টুটি বলিল, মা বড়দি পিঠেই খা, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুঁটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। কে বেশি মিষ্টি খেতে পারে না? মেজো মেয়ে পুঁটি। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। আমরা জানি খেন্তি খেতে ভালোবাসে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। অতগুলো খেয়েছে, 18 থেকে 19টা। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। সম্মতি অর্থাৎ সে নেবে। অন্নপূর্ণা তাহাকে আরও খান করেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন পেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে দেয়। মাও বুঝতে চেয়েছিলেন যে এই মেয়েকে যদি আর কয়েকটা দিই তাহলে সে খেতে পারবে। তাই তিনি মেয়ের প্রতি স্নেহ ভালোবাসা বসতে তাকে আরও পিঠে খেতে দিলেন। অন্নপূর্ণা হাতা খুন্তি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন করত মেয়েটির দিকে চাহিয়ে রইলেন। মানে তিনি মেয়েটির দিকে তাকিয়ে থাকেন, তার প্রতি একটা স্নেহ তার মনের মধ্যে জেগে উঠেছে। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো, মারো, গাল দাও, শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। আমরা দেখেছি যে খেন্তির মা খেন্তিকে যতই বকুক, যতই খারাপভাবে কথা বলুক, সে কিন্তু কখনো শব্দটি মুখে করেনি, বরং মায়ের কথা মতোই সে তুলেছে। এরপর গল্পের প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হচ্ছে। আমরা এতক্ষণ শুধু দেখেছি সহায় হরির পরিবার, তার 3 মেয়ে, স্ত্রী, এদেরকে নিয়ে ঘটনা। এরপর দেখব খেন্তির বিয়ে এবং খেন্তির জীবনের এক ব্যাপক পরিবর্তন। বলা হচ্ছে, দেখো, বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। এই জায়গাটা আমরা ভীষণ ভালোভাবে মনে রাখবো যে দেখো কতগুলো বিষয় পাচ্ছি। কোন মাসে বিয়ে হয়েছিল? বৈশাখ মাসের প্রথমে। তার ঘটকালিতে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে। এবার কি বলা হচ্ছে, দেখো, দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। এই জায়গাটা মনে রাখবে যে পাত্রের দ্বিতীয় পক্ষের বিবাহ, তার মানে কি, যার সাথে খেন্তির বিয়ে হলো তার আগেও বিয়ে হয়েছিল। পাত্রটির বয়স কত? 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। তাহলে প্রথমে কিন্তু অন্নপূর্ণা এই বিয়েতে ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, মানে তার অবস্থা মোটামুটি ভালো, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মিলাও বড় দুর্ঘটনা কি না? যেহেতু তার আর্থিক অবস্থা বেশ ভালো, ব্যবসা তো বেশ টাকা রোজগার করেছে, এই জন্য তিনি শেষমেশ রাজি হলেন। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এজন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন। মানে প্রথমে জামাইয়ের সামনে তার আসতে একটু সংকোচ বোধ হচ্ছিল। তবে জামাইয়ের বয়স তো প্রায় অন্নপূর্ণার কাছাকাছি, তো তার প্রথমে একটু মানে তিনি রাজি ছিলেন না, শেষমেশ রাজি হয়েছিলেন যদিও। তো প্রথম আসতে একটু সংকোচ, একটু দ্বিধাবোধ হচ্ছিল। কিন্তু খেন্তি হয়তো কষ্ট পাবে যদি জামাইয়ের সামনে না আসেন, এই জন্য তিনি আসলেন এবং খেন্তির হাতটা নিয়ে জামাইয়ের হাতে তুলে দিলেন। তিনি চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসছিল, কথা বলতে পারছিলেন না তিনি। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। কোথায় নামালো? আমলকি তলায়। বেহারা অর্থাৎ যারা পালকি কাঁধে বয়ে নেন, তারাই বেহারায়। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি
যেখানে নত হইয়া আছে খেন্তির কম দামের বালুচলের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাহলে খেন্তির যে রাঙা চেলির আঁচল সেটি পালকির বাইরে এসে লুটাচ্ছিল কোথায়? মেদিফুলের নীল রঙের মেদিফুলের গুচ্ছগুলি ব্যারের ধারে যেখানে নত হয়ে আছে সেই জায়গাটা। এই জায়গাগুলো মনে রাখ। তারই অত্যন্ত অগোছালো। দেখো তার আঁচলটা পালকির বাইরে এসেছে, এর থেকে তো বোঝা যাচ্ছে যে সে একটু অগোছালো। নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছে। তার ভীষণ কষ্ট হচ্ছে। খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে? অর্থাৎ খেন্তি আর 5টি মেয়ের মতো বেশি চালাক না, সে খুবই নিরীহ, শান্ত, একটু ভোজনপটু। তার মনে হলো এই মেয়েটিকে কি অন্য লোক বুঝবে? অর্থাৎ নতুন একটি পরিবারে আমার মেয়েটা যাচ্ছে, তারা কি এই মেয়েটাকে বুঝবে? মায়ের যেমন হয় আর কি, মায়ের মনে যে চিন্তা আসে আর কি। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এলো, বাবাকে পাঠিয়ে দিও 2 মাস। দেখো এটাকে আমরা এই যে আষাঢ়, এই উচ্চারণটা আমরা জেনারেলি করে থাকি কি আষাঢ়, কিন্তু আষাঢ় র ঢয়বিন্দু র। তো কোন মাসে আসার কথা বলা হয়েছে? বলেছে সে, মাকে বলেছে যেন আষাঢ় মাসে তাকে নিয়ে আসা হয়। বিয়ে হয়েছে কোন মাসে? বৈশাখ মাসে শুনতে। বাবাকে পাঠিয়ে দিও 2 মাস। তো ওপারের ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। গ্রাম্য এলাকায় যা হয়। তো ওপারের ঠান দিদি মানে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, অনেকে দেখতে এসেছেন, মেয়ে পালকিতে করে চলে যাবে শ্বশুর বাড়ি, অনেকে এসছে। তো যাই হোক, সেরকমই একজন ঠান দিদি, ওপারের ঠান দিদি। তো তিনি যখন দেখলেন খেন্তি মায়ের কাছে আবদার করেছে তার বাবা যেন তাকে আষাঢ় মাসে অর্থাৎ 2 মাস পরে তাকে নিয়ে আসে, তখন তিনি বলেছেন যে আগে নাতি হোক, আর খেন্তি মা হবার পর তারপর তার বাবা যাবে। খেন্তির মুখ লজ্জায় রাগা হয়ে উঠছিল। স্বাভাবিক, সে একটু লজ্জা পেল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুয়েমি শুরু বলিল, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা অর্থাৎ বিকেল বেলা উঠানের মাচায় রৌদ্র দেওয়া আম সত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন প্রভু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিল একটুখানি। অর্থাৎ এরকম করতো। এই মেয়েটি যেহেতু একটু ভোজন রসিক, ভোজন করতো, তো অন্নপূর্ণা যখন আমসত্ত্ব রোদ দিতেন তখন সে হয়তো বাড়িতে ফিরে মাকে বলতো ওই কোনটা একটু ছিঁড়ে, মানে একটু ছিঁড়ে দাও। তো এখন যেহেতু মেয়েটি বাড়িতে নেই, তিনি আমসত্ত্ব তুলছেন, তো তার আগেকার কথা মনে পড়ে তার মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠেছে। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সবাই হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছে। সবাই হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর উঠবে? আচ্ছা, তো আমরা দেখলাম যে বৈশাখ মাসে বিয়ে হলো, তারপর খেন্তির মা ফাল্গুন চৈত্র মাসে আমসত্ত্বের ওই প্রসঙ্গটা বলা হলো। এরপর 1 বছর হয়ে গেছে, আবার আষাঢ় মাস, অর্থাৎ 1 আষাঢ় মাসে খেন্তিকে আনার কথা ছিল। তারপর অনেক ঘটনা ঘটে গেছে যেটা আমরা দেখব। তো দেখা যাচ্ছে যে একটা দৃশ্য যেখানে ঘরের দাওয়ায় বা বারান্দা যাই বলো বসে আছেন সহায় হরি এবং তিনি একজনের সাথে কথা বলছেন। তো কার সাথে কথা বলছেন? প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে। এবং সহায় হরি কী করছেন? তামাক সাজছিলেন এবং তিনি বললেন, ধরে রাখো ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের উঠছে ভালো কি আর ঢুকবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উগু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। তো তিনি কিসের উপর বসেছিলেন? তালপাতার চাটাইয়ের উপর। কেমন করে? উগু হয়ে। এবং তার ওই বসা দেখে মনে হচ্ছিল কি যে তিনি বোধহয় রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। বলা পরিষ্কার করিয়া বললেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেবো নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? তার মানে খেন্তির কথা বলা হয়েছে। খেন্তির কিছু একটা হয়েছে। কি হয়েছিল দেখি। সবাই হরি কুকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম।
তারা তিনি নিজেও দেখেন। তো খেন্তির কি হয়েছিল? বসন্ত। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বলল টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ বিয়ের পণ। বিয়ের সময় মেয়ের বাবাকে অনেক সময় অনেক কিছু দেওয়ার দাবি করে থাকেন পাত্রপক্ষ, যেটাকে পণ বলা হয়। এখন অনেকটা উঠে গেছে, কিন্তু এখনও আছে। তো খেতির বিয়ের সময় 250 আন্দাজ টাকা বাকি ছিল। যেহেতু সেটা দেওয়া বাকি ছিল, এই জন্য খেন্তির শ্বশুরবাড়ি থেকে তাকে আসতে দিত না, বলতো আগে ও টাকা দাও, তবে মেয়ে নিয়ে যায়। একেবারে চামার ছয়হরি বললেন তার মেয়ে শ্বশুরবাড়ির লোক। তারপর বললাম, টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে অল্প অল্প করে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না। 30 টাকা পুজোর তত্ত্ব, অর্থাৎ নতুন বিয়ে হবার পর মেয়ের বাড়ির তরফ থেকে কি করা হয়, তার মেয়ের শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হয়, অর্থাৎ সে বাড়িতে যত মানুষজন আছে তাদের জন্য জামা কাপড় এসব বা উপহার কিনে পাঠাতে হয়। তো সেটাও ভেবে দেখেছেন তিনি। মেয়ের নানা নিন্দে ওঠালেন। ছোট লোকের মেয়ের মতন চলে, হাভাতে ঘরের মতো খায়, আরো কত মানে খেন্তি সম্পর্কে এই কথাগুলো তোলা হয়েছিল ও শ্বশুরবাড়ি থেকে, যে তার চলাফেরা ছোট লোকের মেয়ের মতো, সে হাভাতে ঘরের মতো খায়। পৌষ মাঠে দেখতে গেলাম। তাহলে আমরা কি জানলাম? শয়হরি মেয়েকে দেখতে গিয়েছিলেন কোন মাসে? পৌষ মাসে। মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে। শয়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া ঢোকায় টান দিতে লাগে। অর্থাৎ মেয়ের কথা মনে পড়ে, আবার কিন্তু তার মনটা কষ্টে ভরে উঠেছে। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে, অর্থাৎ কিছু সময় পরে বৃষ্টি সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। মানে তিনি যে পৌষ মাসে গিয়েছিলেন মেয়েকে দেখতে, তাও স্ত্রী কান্নাকাটির জন্য মেয়েকে দেখতে গেলেন, সেখানে গিয়ে মেয়ের শাশুড়ির কথা শুনতে হয়েছিল যে ছোট লোকের মেয়ে, ছোট লোকের ঘরের সাথে, ছোট লোকের পরিবারের সঙ্গে তিনি কুটুম্বিতা করেছেন, আত্মীয়তা করেছেন, এই জন্য এরকম হয়েছে। কারণ তিনি কেন বলেছিলেন এই কথা? কারণ শয়হরি পৌষ মাসের দিনে মেয়ে দেখতে গিয়েছেন খালি হাতে, কিছু উপহার বা কিছু নিয়ে যান। পরে বিষ্ণু সরকারের দিকে চাইছিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির প্রচুর প্রিন্টিং মিস্টেক, তোমাদের বই নীলকুঠির লেখা আছে, এটা নীলকুঠির হবে। চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচী। আভিজাত্যের গৌরবে শয়হরি শুদ্ধ স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। অর্থাৎ শয়হরির আর্থিক অবস্থা খারাপ হলেও একসময় তাদের প্রাচুর্য ছিল, অর্থাৎ একসময় তাদের অবস্থা বেশ ভালো ছিল। এই যে বলা হয়েছে পরমেশ্বর চাটুর্যের নাম, পরমেশ্বর চাটুর্যে এনাদের পূর্বপুরুষ। তো বলছে যে এই অঞ্চলে নীলকুঠির আমলে পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, অর্থাৎ বেশ প্রতাপ সম্পন্ন ছিল। আজই না হয় আমি প্রাচী। তো এই পূর্বদিনের, অর্থাৎ তাদের যখন আভিজাত্য ছিল, সেই কথা ভেবে তিনি হাহা করে হাসলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বারকত ঘাড় নাড়লেন, অর্থাৎ তিনি শয়হরির এই কথাগুলিতে সমর্থন করলেন। তারপর ফাল্গুন মাসে বসন্ত হল। পৌষ মাসে মেয়েকে দেখে আসেন, পৌষের পরে মা, তার ফাল্গুনে মেয়ের বসন্ত। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ নাকি, তারা আমার সংবাদ দেয়। তা আমি গিয়ে তারা জানলাম ফাল্গুন মাসে ক্ষেতির বসন্ত রোগ হয়েছিল, এবং তার গায়ে যে বসন্ত বেরোলো তখনই তাকে কি করা হয়েছিল, টালায় শয়হরির এক দূর সম্পর্কের বোন থাকতে। সে সম্পর্কে তার শ্বশুরবাড়ির খেন্তির শ্বশুরবাড়ির লোকজন জেনেছিল কালীঘাটে পুজো দিতে। তো তারা যেহেতু জেনেছিলেন যে টালায় খেন্তির বাবার দু সম্পর্কের বোন আছে, তো খেন্তির গায়ে যে বসন্ত বেরোলো তখনই তাকে টালায় দিয়ে আসলো। কিন্তু খেন্তির বাবাকে একটাও সংবাদ দেওয়া তারা প্রয়োজন বোধ করলো না। তারপর তিনি কি বলছেন, এই টালার থেকে, অর্থাৎ শয়হরির দু সম্পর্কের বোন তাকে খবর দিয়েছে। তা আমি গিয়ে তারপর ডট ডট ডট, বুঝতে পারছো নিশ্চয়,
তিনি গিয়ে কী অবস্থায় পেয়েছিলেন? তিনি গিয়ে দেখেছেন মেয়েটা মারা গেছে। দেখতে পাওনি? না। এমনই জামার গহনাগুলো অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছো কেমন পরিবারে তার বিয়ে হয়েছে? যে মেয়েটা অসুস্থ, সেই অবস্থায় তার গা থেকে গয়নাগুলো খুলে নিয়ে তবেই তার সম্পর্কের পিসির বাড়িতে পাঠিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। চার বলতে তারা মাছ ধরতে যাবেন, এই জন্য তারা হয়তো বিষ্ণু সরকার এসেছিলেন, তো সেই সময় তাদের এইসব আলোচনা হলো এবং যার মাধ্যমে লেখক আমাদের জানিয়ে দিলেন যে এই 1 বছরে কী কী ঘটেছে। চার অর্থাৎ মাছ ধরার যে টোপ, কি ঠিক করা হয়েছিল? পিঁপড়ে। তো বলা হচ্ছে পিঁপড়ের টোপে মুড়ির চারটা সুবিধা হবে। তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষে এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাপলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করিতেছে। যখন খেন্তি ছিল তখন এই পৌষ সংক্রান্তির দিনেই তিনি কি বানাচ্ছিলেন? পাটিসাপটা। আর আজকে বানাচ্ছেন সরু চাপলি পিঠের জন্য চালের গুঁড়ো তৈরি করছিলেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। আরে সে উনুনের অনেক কাছে বসেছে, যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, এরকম অবস্থা। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ধারে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়, গোলা তৈয়ারি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠে কানাচে সারা সৃষ্টিকে ফেলে দিয়ে আসি। প্রথম পিঠে এরকম না খাওয়ারই রীতি প্রচলিত আছে, একজন এক রকমভাবে সেই পিঠেটাকে উৎসর্গ করো। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। তাহলে এই যে প্রথম পিঠে কানাচে সারা সৃষ্টিকে ফেলে আসি, এটা কে বলেছিল? পুঁটি। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাপুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। এই যে বিভূতিভূষণের একটি বিশেষত্ব হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে একদম বিভিন্ন গাছপালা, সেই গাছপালার কথা বলেছেন তিনি, তার বিভিন্ন গল্পে উপন্যাসে বলেছেন। তোমরা যদি আরম্ভ করো, এরকম প্রচুর গাছের কথা জানবে, পথের পাঁচালিতে জানবে। জীবনানন্দ যেরকম আমাদের ভাট ফুলের কথা, আমাদের কাঁঠাল গাছের কথা, এরকম ওদের দেশি কিছু গাছের কথা বলেছেন। বিভূতিভূষণের লেখাও আমরা সেরকম পাই। তো সারা গাছে ঝোপের মাথায় তেলাকুচা এটা একটা লতানো গাছ, যেখানে লম্বা লম্বা ফল হয়। তো এই তেলাকুচার লতার থলে থলে সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়ে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কি দিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। কি পালালো? একটা শিয়াল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিদিনের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। এরকম মোটামুটি সবারই অভিজ্ঞতা হয়েছে যে হঠাৎ করে অন্ধকারে ভয় পেয়ে আমরা খুব দৌড়ে ঘরে চলে আসি। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিল। কোথায়? যেখান থেকে অন্নপূর্ণা গত বছর লেবুর চারা তুলে এনেছিলেন। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়ে গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠ ঠোকরা পাখি ঠক্কর শব্দ করছে। তার স্বরটাও যেন ক্রমে তন্ত্রের হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্য মনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত, মানে দিদি পিঠে খেতে বড় ভালোবাসত। তারাও দিদির কথা মনে করেছে। ও এখানে কোন পাখির কথা বলা হচ্ছে? কাঠ ঠোকরা পাখির কথা। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসে রইল, অর্থাৎ চুপ করে বসে রইল। তিনজন কারা কারা? অন্নপূর্ণা, পুঁটি এবং রাধি। কেন নির্বাক হয়ে বসে রইল তোমরা নিশ্চয় বুঝতে পারছো, খেন্তির কথা মনে করে। তাহার পরে
তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সে লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার অত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। ওই যে মনে আছে পুঁটি পুঁটি বলছি, খেন্তি পুঁই গাছ লাগিয়েছিল এবং মাকে বলেছিল, মা তখন বলেছিল যে এই সময় পুঁই গাছ কেউ লাগায়, বর্ষাকালে লাগাতে হয়। তখন খেন্তি বলেছিল সে রোজ জল দেবে, সেই গাছটা এরকম বেঁচে আছে। মেয়েটি বেঁচে নেই, কিন্তু তার যত্নে গড়া যত্নে পোঁতা পুঁই গাছটা কিন্তু বেঁচে আছে, তার মধ্যে জীবন রয়েছে। বর্ষার জল কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডাগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর বর্ধমান জীবনের লাবণ্যে ভর। সুপুষ্ট অর্থাৎ বেশ মোটা মোটা, নধর এটার মানেও হচ্ছে, নধ শব্দের অর্থ বেশ হৃষ্টপুষ্ট মোটা। বর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, তার মধ্যে জীবন রয়েছে। প্রবর্ধমান বেড়ে চলা জীবনের লাবণ্য রয়েছে। কিন্তু যে মেয়েটি এই পুঁই গাছ আনার জন্য মায়ের কাছে বকা শুনেছিল, সব করে পুঁই গাছটা পুঁতেছিল, সে আজ কারোর মধ্যে নেই। এই ছিল গল্প। তোমরা গল্পটা বেশ কয়েকবার ভালো করে পড়ো। এমসিকিউ অনেক নতুনভাবে নতুন প্যাটার্নে আসতে চলেছে, সমস্ত রকমভাবে তৈরি থাকতে হবে। আমি এমসিকিউ এর একটা ভিডিও বানিয়েছি অলরেডি, আরও নতুন রকম করে এমসিকিউ আনার চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত।